আজ হচ্ছে বুধবার। বাড়ি ভর্তি লোকজন। আর সকালবেলায় বসিয়েছি বড় বাটির এক বাটি দেখো দুধ চা। প্যান্ডেলের লোক, লাইটের লোক সবাই কিন্তু চলে এসছে। আর সত্যি কথা বলতে আমাদের মতো কিন্তু লিকার চা খুব কম লোকই পছন্দ করে, জানো তো। ওনাদেরকে জিজ্ঞাসা করলাম কী চা করব। তো ওরা বলল যে দুধ চা করতে। তার জন্য দেখো বড় বাটির এক বাটি বসিয়ে দিয়েছি দুধ চা। প্যান্ডেল দাদারাও অনেকে আছে, আবার লাইটের লোকরাও আছে, প্লাস তোমাদের দাদা ভাই, আমার জামাইবাবু, ওরা সবাই আছে। ভিডিওটা শুরু করলাম এই মাত্র, কিন্তু সকাল হয়েছে আমার কাছে সেই 6টার সময়। আমার কিন্তু ম্যাক্সিমাম কাজকর্ম সব হয়ে গেছে। কাজের দিদি কাজ করে দিয়ে চলেও গেছে। এদিকে মেয়ে গুলু ওরা সবাই কিন্তু রেডি হচ্ছে। কোথায় যাচ্ছে সেটা তোমাদের একটু পরেই বলছি। দেখো এখানে কটা কাপে চা ঢালছি। অনুষ্ঠান বাড়িতে এখন বুঝতেই পারো, যদি আমি কাচের কাপ নামাই তাহলে কিন্তু বিসর্জন হতে বেশিক্ষণ টাইম লাগবে না। কালকের থেকেই সব কিছু কাচের কাপ গ্লাস সব কিছু তুলে দিয়েছি, কাচের জিনিস কিছু রাখিনি। একেবারে কাগজের কাপ নিয়ে এসেছি, যে যতবার চা চাইবে এই কাগজের কাপে করেই দেব। আর দেখো আমার কিন্তু বাবানের কাঁথা কাপড় সমস্ত কিছু ধোয়া কিন্তু হয়ে গেছে। জামাইবাবুকে দিয়ে চাটা পাঠাচ্ছিলাম, এদিকে জামাইবাবু কিন্তু স্নান করে একেবারে রেডি হয়ে গেছে জামা কাপড় পরে। তো জামাইবাবু চাটা নিয়ে নিল আর তোমাদের দাদাভাইয়ের কাছে চাটা পাঠিয়ে দিল। দেখাচ্ছি তোমাদের একটু পরেই, দেখাচ্ছি প্যান্ডেল। তার আগে চলো দেখাই, এই যে মনা আর গুলু দুজন রেডি হচ্ছে, বাবানকে দুধ খাইয়ে শুয়ে রেখেছি। আর এই শাড়িটা কেমন হয়েছে তোমাদেরকে দেখিয়েছি কি না আমার অতটা মনে পড়ছে না। এটা হচ্ছে বড় মায়ের জন্য কিনেছিলাম। বড় মায়ের জন্য একটা শাড়ি কিনেছি, সেটা একটু সুন্দর করে তত্ত্ব সাজানো হয়েছে। খুব সুন্দর কিন্তু তত্ত্বটা সাজানো হয়েছে, আমাদের পাশের বাড়ির থেকে একজন সাজিয়ে দিয়েছে। এখানে মায়ের জন্য শাড়ি, আলতা, সিঁদুর, শাঁখা পলা, আর হচ্ছে বাবানের অন্নপ্রাশনের কার্ড। এটা হচ্ছে বড় মায়ের মন্দিরে আজকে যাবে। সেটা নিয়েই কিন্তু মেয়ে, আমার জায়ের মেয়ে, দিদির মেয়ে আর জামাইবাবু সবাই মিলে কিন্তু এখন বেরাবে। ছোট কোনো ধর। ব্যাস এবার দাঁড়া। দেখো কোন দেখে বাবা 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 যা। আরে খুব ইচ্ছে ছিল জানো তো বড় মায়ের মন্দিরে নিজের হাতে গিয়ে পুজো দেব, কিন্তু কোনো উপায় নেই। বাড়িতে মানে এতটাই কাজকর্ম, আর বাড়িতে আমি না থাকলে কোনো মতেই চলবে না। ইচ্ছে তো ছিল মায়ের মন্দিরে নিজে গিয়ে পুজো দিয়ে আসবো ছেলের জন্য। কারণ সত্যি কথা, যেদিনকে আমি নার্সিংহোমের জন্য বেরিয়েছিলাম ঘর থেকে, সেদিনকে বড় মায়ের ছবির দিকে তাকিয়ে একটাই কথা বলেছিলাম, যে যদি আমার মেয়ের আশা পূরণ হয়, আমার যদি সত্যি ঘরের ছেলে হয়, তাহলে আমি বড় মায়ের প্রসাদ দিয়েই কিন্তু মানে সন্তানের মুখ এঁঠো করব। যদি আমার ছেলে হয় তাহলে ছেলের মুখ এঁঠো করব বড় মায়ের প্রসাদ দিয়েই। এটা কিন্তু আমি তখন ঘর থেকে বেরোনোর সময় মানসিক করেছিলাম। বলে না, মানসিক করলে কিন্তু সেটা পূরণ করতে হয়। সেই হিসাব করেই কিন্তু আমার ইচ্ছে ছিল জানো তো, যে বড় মায়ের মন্দিরে যাব, নিজের হাতে মাকে নেমন্তন্ন করে আসব, প্লাস যদি আসব। কিন্তু সেটা আর হয়নি, ইচ্ছে আছে। বাবানের 18 মাস হয়ে গেলে একেবারে ওর চুল ফেলে তারপরে বড় মায়ের কাছে নিয়ে গিয়ে দর্শন করিয়ে আনবো আর পুজো দিয়ে আসবো। এখন বাড়ির লোককেই পাঠালাম, আর এখান থেকেই আমি মাকে কিন্তু মানে বলেছি যাতে আমার ছেলের অন্নপ্রাশনে যাতে মা একবার হলেও আসে। তো ওরা কিন্তু সবাই চলে গেছে, একটু সকাল সকালই বেরিয়েছে, কারণ বড় মায়ের মন্দিরে তো এখন অনেক ভিড় হয়। ওরা আস্তে আস্তে অনেক বেলা হয়ে যাবে। ওরা তাও বেরিয়েছে ধরো এই 9টা নাগাদ, ওরা 9টা নাগাদ বেরিয়ে গেছে। আর এদিকে কিন্তু সকাল সকালই প্যান্ডেল দাদারা চলে এসছে, কারণ গতকালকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল ভোর রাত্রিবেলায়, দাদারা আর প্যান্ডেলের কাজ করতে আসেনি। দাদারা আজকে একদম সকাল সকাল চলে এসছে, বললো আজকের মধ্যেই প্যান্ডেল পুরো কমপ্লিট হয়ে যাবে দুপুরবেলার মধ্যে, তারপরেই কিন্তু লাইটের লোক লাইট লাগানো আরম্ভ করবে। আর দেখো এদিকে আমি তো জামা কাপড় কাচ্ছিলাম, এখনও টুকিটাকি জামা কাপড়গুলো বাকি ছিল। দেখলাম দিদিও চলে এসেছে, আর তার সাথে সাথে যাকে ছাড়া আমার এই কাজ অসম্পূর্ণ সেটা হচ্ছে আমার ভাই, আমার বাবানের মামা। সে না আসলে তো এই কাজটা সম্পূর্ণই হবে না। তো সেই কারণে কিন্তু ভাইও চলে এসছে। তো দেখো এখানে কিন্তু ছেলে মামাকে দেখে এত খুশি। বলে না, দেখো একটা কিন্তু রক্তের টান থাকেই। ও মামাকে কিন্তু ছোট্টবেলার থেকে দেখেইনি। ভাই তো ওর জন্মের
7-8 দিনের মাথায় চলে গেছিল, কিন্তু মানে ছেলে মামাকে দেখে এত খুশি ওর কোল থেকে নামতেই চাইছে না, ওকে দেখে যেন ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছে। এই দেখো ভাই অনেকক্ষণ এসছে, কিন্তু ওর আসাটা আমি খেয়াল করিনি, আমি তখন ছাদে গেছিলাম জামা কাপড়গুলো মেলতে। ভাইয়ের গলার আওয়াজ শুনেই নিচে নেমে দেখি সত্যি ভাই এসছে, ভাই এসছে মাকে দিতে, এখন আবার চলে যাচ্ছে, ও আবার জয়ীকে নিয়ে তারপরে আসবে। আর চলো এদিকে তো তোমাদের প্যান্ডেলটা আগে একটু দেখালামই কেমন হয়েছে, তো তোমরাও জানিও কিন্তু প্যান্ডেলের কাজটা কেমন হচ্ছে। আমার কিন্তু প্যান্ডেলটা খুব পছন্দ হয়েছে, সবথেকে বেশি পছন্দ হয়েছে এই প্যান্ডেলের ওপরের সিলিংটা। আর দেখো এইবারে চলে এসছে এখানে একটার পর একটা লোক কিন্তু এখন আসতেই থাকবে। আজকের মধ্যে মোটামুটি যা ডেকোরেশনের কাজ সেগুলোও হবে, কারণ একটা ব্যাকগ্রাউন্ড আজকেই সাজানো হবে। এই যে সিলিংটা তোমাদের দেখাচ্ছি, এখানে হচ্ছে গায়ে হলুদ হবে ছেলের, তো সেই কারণে কিন্তু এই গায়ে হলুদের ব্যাকগ্রাউন্ডটা আজকেই সাজানো হয়ে যাবে। আর বাদবাকি যেই সাজানোগুলো আছে ওগুলো কালকে সকাল থেকে, কালকেই তো অনুষ্ঠান, কালকে সকাল সকাল মোটামুটি ওরা চলে আসবে, ওরা করে দেবে। তো এদিকে দেখো ভাই চলে যাচ্ছে, ভাই আবার আমাকে বলল যে দিদি চলে যাচ্ছি, তো আমি বললাম যা জয়ীকে নিয়ে তাড়াতাড়ি আসিস। ঘরের কাজকর্ম কিন্তু সমস্ত কিছুই কমপ্লিট, কোনো আর কাজ নেই, এখন শুধু রান্না আর খাওয়া। রান্না বান্না বসাবো, এই বাজে এখন ধরো 10:30 পৌনে 11টা মতো, আর একটু পরেই রান্না বসাবো। সকালবেলার খাওয়া বলতে ওই সবাই ছাতু মুড়ি এগুলোই খেয়েছি, টিফিন বানানোর মতো আর টাইম হয়নি। আজকের থেকে তো আমার যা ননদ ওরা সবাই একসঙ্গেই খাওয়া দাওয়া করব, আমার বাপের বাড়ির লোক সবাই, দিদিরা। তো আমার ননদ আসেনি, ও বিকেলবেলায় এসছিল, তো আমার যা ওরাও কিন্তু সবাই মানে বাড়িতেই আছে, বুঝেছো, ওরা ওদের ঘরের কাজকর্ম সারছে। এদিকে আমার শাশুড়ি মা চলে এসছে, তো এসেই মা জিজ্ঞাসা করলো যে কি করব। দেখো নিজের ঘরের কাজ আলাদাভাবে তো আর জিজ্ঞাসা করার কিছু নেই, মা বলল মাই আজকে রান্নাটা করবে, তো আমি আর বারণ করলাম না, ভাবলাম যে ঠিক আছে চলো মা যখন নিজের থেকেই বললো রান্নাটা করবে, তাহলে মাকেই রান্নাটা করতে দিই। আমি আর রান্নাবান্নার দিকে গেলাম না, সকালবেলা আমি সব পরিষ্কার করে দিয়েছি, এখন শুধু রান্নাটা শাশুড়ি মা আর দিদি দুজনে মিলেই করবে, ওরা ঠিক করলো। আর কালকে রাত্রিবেলা যেহেতু সমস্ত সবজি টবজি কেটেই রেখেছে, কোনো অসুবিধা নেই, শুধু রান্না করা বাকি। এদিকে দেখো শাশুড়ি মা বসিয়ে দিয়েছে দুদিকে দুটো কড়াই, তো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, আগে নিরামিষ রান্না বান্না হবে। তো যেহেতু আমি আর তোমাদের দাদাভাই আজকে নিরামিষ খাবো, সেই কারণে আমাদের দুপুরবেলাটা সমস্ত কিছুই নিরামিষ রান্না বান্না হবে। নিরামিষের মধ্যে থাকছে মুগ ডাল, আলুর চিপস, বাঁধাকপির তরকারি আর পালং শাক বড়ি দিয়ে, এই হচ্ছে রান্না বান্না। ও আর একটা হয়েছে, সেটা হচ্ছে বরবটি আর আলু ভাজা। আসলে এত কটা দিন কেটে গেছে তো আমি না ভুলে গেছি মেন কথা। তো এদিকে দেখো মা তো রান্না করছে আর দিদি সব কিছু হাতে হাতে জোগাড় করে দিচ্ছে। আমি এখন এখানে এসেছি বাবানের জল গরম করব, বাবানের দুধটা মানে দুধ রেডি করব, সেইগুলোর জন্য এসেছি। এখনই ছেলেকে স্নান করাবো। ছেলেকে স্নান করিয়ে ঠেরিয়ে একটুখানি সময় ঘুম পাড়িয়েছি, ছেলে এখন স্নানের পরে ঘুমাতেই চায় না, 10-20 মিনিট ঘুমায়, জোর আধ ঘন্টা, তার থেকে বেশি একটুও না। এই দেখো এখানে ঘুম থেকে উঠে গেছে, উঠেই দাদুর কোলে এখন নাচানাচি করছে। ও না আজকে খুব আনন্দ করছিল জানো তো, বাড়িতে এত লোকজন দেখে, সচরাচর আমাদের 3জনকে ছাড়া কাউকে তো দেখে না, আরও আমার জায়ের ঘরে থাকে, এই কজনকেই, এখন হঠাৎ করে বাড়িতে এত লোক দেখছে অচেনা অচেনা, তো ও কিন্তু বেশ খুশি। যদিও বা আমার দিদিকে কিন্তু খুবই ভালো চেনেও, কারণ আমার দিদি তো প্রত্যেক দিনই ওকে দেখতে আসে, মানে আমার দিদি একদিন না আসলে পাগল হয়ে যায় ছেলের জন্য। যাই হোক চলো এদিকে দেখো জামাইবউরা তো চলে এসছে, বেলা কিন্তু এখন অনেক হয়েছে। জামাইবউ আর তোমাদের দাদাভাই যাচ্ছে এখন বাজারের দিকে, টুকিটাকি কম তো জিনিস আনার না, তো সেই কারণে ওরা আবার যাচ্ছে বাজারে কালকের ফল বাজারটা করতে পুজোর। তো যাই হোক দেখো এদিকে ভাবলাম কি তোমাদের একবার দেখাই, এই ব্যাকগ্রাউন্ডটা তো অনেকক্ষণ আগে সাজিয়ে দিয়ে গেছে। এখানে কিন্তু বাবানের গায়ে হলুদ হবে, হলুদ কোটা ফোটা এখানটায়, মানে হলুদ কোটাটা এখানে না, মানে কালকের জন্য যা যা কাজ তখন এইখানে হবে। আজকে হলুদ কোটা যা নিয়ম আছে এগুলো আমার বাড়িতেই হবে, বোঝোই, যেগুলো মানে নিজের
নিজের বাড়িতে করা উচিত সেগুলো নিজের বাড়িতেই হবে, আর যেইটুকুনি সব কিছু আমরা আনন্দের জন্য করি সেটা হচ্ছে ওখানে হবে। যাই হোক, ব্যাকগ্রাউন্ডটা কেমন সাজানো হয়েছে জানিও। এদিকে খাওয়া দাওয়া করব, তার জন্য দিদিকে বললাম কি চল, খিদেও পেয়ে গেছে, বেলা করে লাভ নেই। কিন্তু সবাই বলল চল আগে গিয়ে একটু মাঠের প্যান্ডেলটা দেখে আসি। আসলে সেই টেকচার করার থেকে শুরু করে এখন অবধি প্যান্ডেল দেখলামই না। ঘরের সামনের প্যান্ডেলটা কাজ করছি, আর একবার একবার করে নিজে দেখতে যাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি। বোঝোই তো অনুষ্ঠান বাড়িতে কাজের কিন্তু শেষ নেই। যতটা পারছি আজকেই কিন্তু গুছিয়ে জিনিসপত্র তুলে কাচাকুচি সমস্ত কিছু করে রাখছি, যাতে আমার কালকে সকালবেলা কোনো পরিশ্রম না হয়। কিন্তু ওই যে বলে না, অনুষ্ঠান বাড়িতে কি আর পরিশ্রমের শেষ আছে? জয়ী জিজ্ঞাসা করছিল যে দিদি এখানে দুটো করেছে কেন? তো আমি ওকে বললাম না, ওই গায়ে হলুদটা হয়ে গেলেই ওই ব্যাকগ্রাউন্ডটা খোলা হয়ে যাবে। আর এই যে দেখতে পারলে স্টেজটা, এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড সাজানো হবে রাত্রিরের অনুষ্ঠানের জন্য। ওখানে একটা বড় দেখে চেয়ার আনা হবে, মানে সিংহাসন চেয়ার যেগুলো, ওটার মধ্যে কিন্তু বাবানের বসার জন্য। যাই হোক, চলো মাঠের প্যান্ডেলটা আমরাও দেখতে এসেছি, ভাবলাম তোমাদেরকেও একবার দেখাই। তো এই যে মাঠের প্যান্ডেলটা সবাই মিলে দেখতে এসেছি, আমি, আমার জায়ের ছেলেমেয়েরা, আমার দিদি, তো সবাই মিলে কিন্তু দেখতে এসেছি মাঠের প্যান্ডেলটা। মাঠের প্যান্ডেলটা দেখতে এসে মানে আমার যেন আর বাড়ির প্যান্ডেলটা ভাল লাগছে না, মাঠের প্যান্ডেলটাই যেন আমার বেশি ভালো লাগছে। দাদারা এত ভালো প্যান্ডেলের কাজ করেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার বাড়িতে মানে অনুষ্ঠানে ডেকোরেশনের লোক বলো, লাইটের লোক বলো, প্যান্ডেলের লোক বলো, কাজ করেছি, সবথেকে ভালো কাজ করেছে দাদারাই। এত সুন্দর প্যান্ডেল করেছে, ডেকোরেশনও খারাপ করেনি। তো আমার তো খুব পছন্দ হয়েছে গায়ে হলুদের ব্যাকগ্রাউন্ডটা। জানি না এখনও বেলুনের গেটটা বাকি আছে, সামনের একটা গেট আছে, ছেলে যেখানে বসবে সেখানটা সাজানো আছে, জানি না কতটুকু কী হবে। তো দেখো তোমার অনেকটা বড় কিন্তু প্যান্ডেলটা হয়েছে, যেহেতু অনেকগুলো লোক, প্রায় 250 মতো লোক আছে, তো সেই কারণে কিন্তু জায়গাটাও একটু বড়সড় করা হয়েছে। চলে আসলাম বাড়িতে, এদিকে আমাদের লাইটের সব কিছু জিনিস চলে এসছে, বক্স টক্স সমস্ত কিছু কিন্তু চলে এসছে, যেটা অনুষ্ঠান বাড়িতে না হলেই না। গান না বাজলে তো একটু অনুষ্ঠান বাড়ি মনেই হয় না। যদিও বা এটা এখন বলছি জানো তো, অনুষ্ঠানের দিন একটু গান চালাবো কি, গান শোনা বা চালানোর মতো কারোরই অবস্থা ছিল না। মানে সবাই এত ব্যস্ত, কি করে যে সারাটা দিন কেটে গেল বুঝতেই পারলাম না, মানে এত ঝড়ের গতিতে সময়টা কেটে গেল। মাঠের প্যান্ডেল দেখে এসে তারপরে দিদিকে বললাম চল আর দেরি করে লাভ নেই, খাওয়া দাওয়ার পাটটা শেষ করে দে। বাজে এখন প্রায় 2:30, মেয়েরা তো প্রায় এসছে ধরো 1:30 পৌনে 2 নাগাদ, ওরা বড় মায়ের মন্দির থেকে চলে এসছে। তারপরে ভাবলাম খাওয়া দাওয়া করে নিই, বিকেলবেলা আবার একটুখানি ভুরু তুলতে যাব। তো এসে টেসে তারপরে আবার হলুদ কোটার কাজ আছে। দেখতে দেখতে কিভাবে যে সন্ধে হয়ে গেল বুঝতেই পারলাম না। এসে তো হুড়োহুড়ি করে আগে সেজে গুজে নিয়েছি, শাড়িটা পরলাম, আর বাড়ির সবাই কিন্তু শাড়ি ঠাড়ি পরে নিয়েছি। এখানে কুলোটা কিন্তু দিদি সাজিয়ে রেডি করেছে, আমি 2টো কুলো এখানে সাজাবো। একটা দেখো ছোট্টর মধ্যে দশকর্মার দোকান থেকে কুলো নিয়েছি, এখানে পান, শুকনো হলুদ, ধান, দুব্ব, প্রদীপ সব কিছু কিন্তু দিদি রেডি করে দিয়েছে। আর এখানে হামুল দিস্তার মধ্যেও কিন্তু সুন্দর করে স্বস্তিকা চিহ্ন আঁকা হয়ে গেছে। সন্ধে তো পড়েই যাচ্ছে, এখন মোটামুটি আশেপাশের সবাইকে ডেকে হলুদটা কুটে নেব। সত্যি কথা মনে হচ্ছে একদম যেন ছেলের বিয়েই হচ্ছে। আমাদের বাড়িতে অন্নপ্রাশনের প্রত্যেকটা জিনিসেই কিন্তু নিয়ম আছে, একদম বিয়ের নিয়ম। তো আমি যতটা পেরেছি, আমার শাশুড়ি মা বলে গেছে, আমি সেইভাবে কিন্তু নিয়ম পালন করেছি। তো করেছি ঠিকই, কিন্তু আমার দিদি ছাড়া এগুলো সব কিছুই অসম্পূর্ণ। সত্যি কথা, আমি নিজে হয়তো একা হলে এগুলো করে উঠতেই পারতাম না, কারণ এইগুলো সত্যিই আমি পারি না। তো দিদিকে দেখেই শেখা, মানে শেখা কি, মানে নিজে করিও না, দিদি সব কিছু করে করে দেয়। যাই হোক, দেখো সব কিছু রেডি করে এনে দিদি কিন্তু এখানে দিয়েছে। তবে জানো তো সত্যি কথা বলবো, এই হলুদ কোটার সময় আমার একদমই আমার এই কাজটা করতে ইচ্ছে করছিল না। হয়তো তোমরা অনেকেই ভাববে এটা আবার কীরকম কথা, মা হয়ে এই কথাটা বলছো। আমি চেয়েছিলাম আমার মানে আমি মা হয়ে যেই কাজগুলো করব সেগুলো সত্যি আমার দিদি করুক। কেন জানো তো, আমি যতটা না আমার ছেলে হয়েছে
মা হয়ে তো খুশি হবই, তার থেকে দ্বিগুণ খুশি হয়তো আমার দিদি। কারণ আমার দিদি তো প্রথম সন্তান ছেলেকে হারিয়েছে। ও আমার ছেলেকে নিজের ছেলের থেকেও মনে হয় বেশি ভালোবাসে। একদিন ওকে না দেখলে ও পাগল হয়ে যায়। সেই কারণেই আমার সত্যি কথা এই হলুদ কোটার সময় আমার চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছিল। আর আমি দিদিকে বারবারই বলছিলাম যে তুই এই কাজটা কর, তুই এই কাজটা কর, কিন্তু দিদি কিছুতেই করতে চাইছিল না। বোঝোই তো, আশেপাশের লোকরাও আছে, সবাই আছে। তো দিদি বলল যে তুই কর, আমি ধরা আছি। এই সাতটা তো কয়টা তিনটা হলো তো তিনটা হলো তো দোকান কয়টা দেবে সাতটা সাতটাই দেবে পাটাই বাইকটা নিয়ে দিল হলুদ দিয়া কাঁচা হলুদ দিয়া এটা এর পাটাই বাইক মুখে নাকি একটা পানের খিলি নিয়ে পুরো কাজটা কমপ্লিট করতে হয়। সেই কারণে আমি কিন্তু কোনো কথাই বলতে পারছিলাম না। একটা পান মুখে নিয়ে হামুল দিস্তাতে কিন্তু ওটা গুঁড়ো করতে হয়। তোমরা সবাই এটা জানো, কারণ বিয়ের মতনই তো এই নিয়মটা। কিন্তু আমি তো হামুল দিস্তায় ওটা গুঁড়ো করতে পারছিলামই না, তো পাশের বাড়ির বৌদি কিন্তু ওটা গুঁড়ো করে দিচ্ছিল। যাই হোক, হলুদ কোটার কাজ আমাদের শেষ। এবার সবাইকে তেল সিঁদুর দেব। আর এদিকে দিদি গোছাচ্ছে হচ্ছে পান আর মিষ্টি। সবাইকে বললাম কেউ যাবে না, কারণ এখনই সবাইকে পান মিষ্টি দিয়ে সন্ধেটা ঘরে ধরিয়ে দিয়ে বেরিয়ে যাব হচ্ছে জলটা নেমন্তন্ন করতে। জল নেমন্তন্ন করে আসব, কারণ কালকে তো আবার ভোরবেলায় জল তুলে তুলে আনতে হবে। সেই কারণে তো মা গঙ্গাকে আগে নেমন্তন্ন করতে হবে। এখানে দেখো সবাইকে পান মিষ্টি দিচ্ছি। তো 7 জন ছিল আমাদের ঘরে অনেকজনই, কিন্তু আমরা 7 জন মিলে কাজটা করেছি। তো এখানে দেখো সবাইকে পান মিষ্টি দিচ্ছি। আর আমার ছেলে তো বেশ খুশি। তো এত লোকজন দেখেছে না, ও হেভি খুশি। সন্ধেবেলা এই টাইমটায় ঘুমায় জানো তো, আজকে আর ওর চোখে ঘুম নেই। ঘুম যে ওর কোথায় চলে গেছে তার ঠিক নেই। আমার শুধু একটাই চিন্তা, ছেলে তো ঘুম থেকে ওঠে না ভোরবেলায়। কালকে ভোরবেলায় ওর অধিবাসটা কীভাবে করব। ওই ভোরবেলাতে ওকে উঠিয়ে কীভাবে যে ওকে সব কিছু পরিয়ে ঠরিয়ে নিয়ে অধিবাস করব সেটাই বুঝতে পারছি না। তো কাউকে বললাম যেতে না। সবাই দেখো শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, একেবারেই সবাই রেডি হয়ে নিয়েছি, যাতে জল নিমন্ত্রণ করতে এখনই চলে যেতে পারি। তো এই বৌদি জিজ্ঞাসা করছিল যে তুই কখন যাবি। তো আমি বললাম সন্ধ্যাটা ধরিয়েই যাব। তো ওই বৌদি বললো আমিও আসি, তারপরে বেরাস। কার জুতো? আমি আমারটা ছাড়া কারোরটা পরি না। বাড়ির অনুষ্ঠান হবেই হবে হবে হবে, এটাই কিন্তু একটা আলাদাই আনন্দ। এই যে সময়টা চলে এসছে না, সত্যি কথা কী যে খারাপ লাগছে বিশ্বাস করো। তো পরপর 2 দিন তো মানে বাড়ির দিকে তাকানোই যাচ্ছিল না। বাড়ির সামনেটা এরকম প্যান্ডেল ট্যান্ডেল করা ছিল, লাইট লাগানো ছিল, কিছুই ভালো লাগছিল না, মনটা যেন বসছিলই না। বলে না যেই সময়টা চলে যায় সেটা সত্যি মানে এত খারাপ, মানে কষ্ট দেয় মনের ভেতরে। তো মনে হচ্ছিল সেই দিনটা আর কোনো দিনও আসবে না। প্যান্ডেলের ভেতরটা কেমন লাগছে দেখতে, কিন্তু দারুণ লাগছে। এখনও কিন্তু পুরো লাইটের কাজ কমপ্লিট হয়নি, যেহেতু অন্ধকার হয়ে গেছে। তো দাদারা আজকে প্যান্ডেলের ভেতরে মোটামুটি একটু লাইট লাগিয়ে গেছে, বাদবাকি লাইট যা আছে কালকে করবে। আজকে এই অবধিই করে দিয়ে গেছে। আর দেখো জল নেমন্তন্ন করতে কিন্তু আমরা সবাই বেরিয়ে পড়েছি, কারণ আমাদের পুকুরটা কিন্তু এখান থেকে খুব একটা কাছে না, আবার খুব একটা দূরেও না। আজকে যাচ্ছি
মানে জল নেমন্তন্ন করতে, কালকে ভোরবেলায় গিয়ে জল তুলে নিয়ে আসবো, আর তারপরে কিন্তু বেলায় আবার এই ঘাটেই আসবো জল তুলতে, মানে সেটা হচ্ছে বাজনা টাজনা নিয়ে জল তুলতে আসবো। আর সত্যি কথা বলতে আমার কিন্তু ইচ্ছেই ছিল যে আমি এইভাবেই ছেলের অন্নপ্রাশনটা করব। তবে আমার শাশুড়ি মা বললো মেয়ের বেলায় নাকি এত নিয়ম করতে নেই। আমার মেয়েরও কিন্তু অন্নপ্রাশন করেছিলাম তখনকার সময় আমাদের সাধ্য মতো, তো তখনের যতটুকু নিয়ম ছিল ভাবনা তো তখন অনেক কিছুই ছিল করেছিলাম। জানো তো, ভেবেছিলাম হলুদ কোটার আগে ছেলেকে হলুদ রঙের পাঞ্জাবি পরাবো। এই পাপা, হলুদ রঙের পাঞ্জাবি পরাবো, কিন্তু কিছুই হলো না জানো তো। বলে না, অনুষ্ঠান যেদিন থাকে না, আমার একটু পাটা সরাও, অনুষ্ঠান যেদিন থাকে না সেদিন কিন্তু কোনো তালে গোলে কিছু মানে সব গোলমাল হয়ে যায়। আর আমিও একটু বেরিয়েছিলাম, আমারও মানে ভুরুটা হাই ভুরুটা প্লাক করা হয়নি, সেই কারণে আমার সমস্ত কিছু ঘেটে গেছে, কিছুই টাইম মতো করতে পারিনি। দিদি সব কিছু জোগাড় করে রেখেছিল, সন্ধে পড়ে যাচ্ছিল, তো সেই কারণে তাড়াতাড়ি করে হলুদ কুটে ফেলেছিলাম, আর খেয়ালই নেই যে ছেলেকে পাঞ্জাবিটা পরাবো। তো যাই হোক, দেখো ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়েছি, আর এখন তো খেলা করছে, আর আমরা জল ভরে চলেও এসেছি। তো এখন বসেছি অনেক কিছু কাজ করতে, না জল নেমন্তন্ন করে, ঠিক আছে, ভুলে গেছি, মাথা উল্টোপাল্টা কাজ করছে। তো জল নেমন্তন্ন করে চলে এসেছি, আর এখন মোটামুটি একটু ছড়ানো ছিটানো ঘরবাড়ি ছিল, আমি আর দিদি সব কিছু পরিষ্কার করলাম। আর দিদি এখন অলরেডি বসে গেছে ঠাকুরের সব কিছু গোছাগুছি করতে। আমিও এখন যাব ঠাকুর ঘরে, কারণ কালকে যেহেতু বৃহস্পতিবার, আর আজকে আমাকে ঠাকুর ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে রাখতে হবে। মা লক্ষ্মীকে স্নান করানো, শাড়ি পরানো আমি কিন্তু আজকে সব করে রাখবো। যদিও বা জানি তোমরা অনেকেই কমেন্ট করবে কেন আগের দিন করছো। দেখো, যার বাড়িতে অনুষ্ঠান না, সেই একমাত্র বোঝে যে দিনের দিন কাজ করাটা কতটা চাপের। আর বৃহস্পতিবার বুঝতেই পারো পুজো দিতে কতটা টাইম লাগে, সেই কারণে আমি সমস্ত কিছু রাত্রিবেলাতেই গুছিয়ে রাখবো। তো এখন রান্নাবান্না বলতে আমাদের সব কিছু দুপুরবেলাতেই করা, রাত্রিবেলা আর কিছু করতে হবে না, এখন শুধু এই গোছাগাছির কাজগুলো আছে। দেখাচ্ছি, আমি দুজনেই শাড়ি ছেড়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে এই বরণ কুলো টুলো সাজানো এক আমার জেঠি, আর ভাইয়ের বিয়ের সময় জেঠি বলে বলে দিয়েছিল, আমার দিদি সাজিয়েছিল। তো আমি আমার মানে মাথাতে থাকে না এগুলো যে কি সাজাতে হয় না হয়, এগুলো দিদিই পারবে। তো দিদিই সাজাবে। আর এখানে আমাদের ফল বাজার টাজার মোটামুটি যা যা করার সব কিছু কিন্তু হয়ে গেছে, এখন সব কিছু গোছাগাছি হবে। আর এই দেখো, আমাদের ঠাকুর ঘরে কিন্তু একটা বড় মানে বড় লাইট লাগানো হয়েছে। ঠাকুর ঘরটা কতটা আলো লাগছে দেখেছো, উজ্জ্বল লাগছে একদম। আর আমাদের প্যান্ডেলের মোটামুটি লাইট লাগিয়েছে, কিছু লাইট লাগিয়েছে, এই ভেতরের লাইটটা কিছুটা জ্বলছে, তোমাদের পরে দেখাবো গিয়ে, কারণ এখন আমি কাজ করতে বসবো। ঠাকুর ঘরটা আমি গোছাবো, আর দিদি হচ্ছে এদিকে কুলোটা সাজাবে। কুলোটা সাজানো হলে তারপরে তোমাদের দেখাবো। তারপরে একটা দিই, ওটা কী যেন বলে, ওই যে চালের গুঁড়ো দিয়ে বানায়, হ্যাঁ কুলোতেই না দেয়, ওটা চালের গুঁড়ো দিয়ে ওটা বানাতে হয়। তো দিদি এখন এগুলো করবে। দে একটু কুলোটা। আমার ননদ এই কুলোটা দিয়েছে, তো দুদিন আগেই দিয়ে গেছিলো, ভেবেছিলাম অনুষ্ঠানের সময় তোমাদের নতুন নতুনই দেখাবো। আমার ননদ দিয়েছে এই কুলোটা, এই কুলোটায় করেই কিন্তু কাজ করব। তবে আমি জানো তো একটা কাস্টমাইজ করে কুলো নিয়ে এসেছিলাম, বাবানের কাজ করব বলে, কাজ করব কি একটু বরণ ঠরণ করবো বলে নিয়ে এসেছিলাম। এই দেখো, এইটা আমি অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এসেছিলাম, আর জোর মুখে ভাত, আর এই যে এরকম সুন্দর টোপর দিয়ে। তবে এইটা আর কিছু করব না, আমি রাখলাম এটা ছবি টবি তোলার জন্য, ফটোশ্যুট করার জন্য রেখে দিয়েছি। এটা ওই কালকে ছবি টবি তোলার জন্যই কাজে লাগবে। ঠিক আছে, চলো, তোমাদের আর আলাদা করে কিছু ভিডিও দেখাতে পারছি না, এখন কাজ করে নিই, বরণকুলোটাও সাজানো হয়ে যাক, তারপরে তোমাদের দেখাবো কেমন সাজালাম। আর এদিকেও আমি মা লক্ষ্মীকে সব ঠাকুরকে একেবারে পরিষ্কার করে ঠাকুর ঘর গুছিয়ে নেব, করার পরে তোমাদের দেখাবো। ঠিক আছে, চলো। এই দেখো, আমাদের নিয়মে কিন্তু কুলোটা সাজানো কমপ্লিট। কেমন কুলো সাজানো হয়েছে অবশ্যই জানিও। আমাদের নিয়ম, সবার কুলো সাজানোর নিয়ম কিন্তু একরকম হয় না, এক একজনের এক এক রকম থাকে। তো আমাদের শ্বশুরবাড়িতে যেরকমভাবে সাজায়, বাপের বাড়িতেও কিন্তু ঠিক সেরকমভাবেই কুলো সাজায়। তো দিদি দেখো সুন্দর সাজিয়ে দিয়েছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। তবে কুলোটা যেহেতু ছোট, একেবারে 5টা ঘট কিন্তু বসেনি, তো এইভাবে দেওয়া হয়েছে। আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এই করে উঠতে উঠতেই অনেক দেরি হয়ে গেছে, প্রায় তখন বাজে 11:30 পৌনে 12টা। সব গুছিয়ে রেখেছি, কালকের যতটা কাজ গুছিয়ে রাখা যায়। আর মা লক্ষ্মীকেও দেখো নতুন শাড়ি পরিয়ে দিয়েছি, শুধু কালকে শিব ঠাকুরকে স্নান করাবো আর গোপালকে স্নান করাবো, ব্যাস, আর সব ঠাকুর ঘর পরিষ্কার। তো ভাবলাম চলো মা লক্ষ্মীর সাজটা দিয়েই আজকের ভিডিওটা এই অবধি রাখি, আবার দেখা হচ্ছে আগামীকাল। সবাই ভালো থেকো, আজকের মতো